Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন। বেশ ভালো কিছু গোছানো শট খেলেছেন তানজিদ তামিম। সৌম্য সরকার একটা ছক্কা মেরেছিলেন দেখছিলাম, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে দুর্দান্ত একটা ছক্কা তিনি মেরেছেন। সব কিছু মিলিয়ে এত ভালো একটা শুরুর পরও শেষ পর্যন্ত 42 রানে 10 উইকেট টি-20 ম্যাচে, এটা একটু উইয়ার্ড একটা সিনারিও। হাসিনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী। হাসিনুর, কোশ্চেনটা হচ্ছে আমার একদম প্রথম, তা হচ্ছে উইকেটটা কি টু পেস্ট মনে হয়েছে কিনা? মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কিন্তু শুরুটা বেশ ভালো হয়েছে, ওপেনিং কম্বিনেশনটা খুব ভালো, হঠাৎ করে শেষ 42 রানে 10টা উইকেট পড়ে গেল। টু পেস্ট কিনা উইকেট? আমি আপনার শেষের দিকের প্রশ্নটা আমি স্পষ্টভাবে শুনতে পাইনি, তবে 2 পেস 3 পেস 4 পেস আপনি যাই বলেন না কেন, বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে এটা এক কথায় জঘন্য। জঘন্য এই অর্থে, আপনি যখন 11 ওভার 6 বল অর্থাৎ 12তম ওভারের আপনি যদি ধরতেই পারেন, লাস্ট বলে যখন সৌম্য আউট হলো তখন বাংলাদেশের রানটা কত ছিল? আর বাংলাদেশের পরবর্তী 8 ব্যাটারের কেউ ডাবল ডিজিট পর্যন্ত করতে পারেনি। মানে এটা আপনি কোনভাবে কোন উইকেটে, মিরপুরে, ওটা তো বাংলাদেশে খেলা হচ্ছে, এবং দর্শকরা এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলেন যখন সাকিব, জাকের আলী, শান্ত, বিশেষ করে শান্ত এবং সাকিব, আমি স্টেডিয়ামের প্রেস বক্সে যে ছাদটা ছিলাম আপনি জানেন সেখানে ছিলাম, আউট হওয়ার পরে দর্শকরা এমনভাবে চিৎকার করছিল যে মনে হয় হারারেতে খেলা হচ্ছে, বাংলাদেশের একটা উইকেট পড়ছে, দর্শকরা ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়ছে। তো এটা খুবই দুঃখজনক, খুবই হতাশার চেয়ে মানে বেশি বলবো যে বিষয়টা মানে বিরক্ত, রাগান্বিত হওয়ার মতো পর্যায়ে চলে গেছে যেভাবে বাংলাদেশ দল পরের পার্টে ব্যাটিং করেছে। প্রথম 10 ওভার ভালো ব্যাটিং করেছে দুই ওপেনার, সেটা তাদেরকে সাধুবাদ দিতে হবে। এবং এতদিন কিন্তু বাংলাদেশ ভালো শুরু পাচ্ছিল না, আজকে ভালো শুরু পেলো, তার পরবর্তীতে কি হলো সেটা আসলে খুবই দুঃখজনক। উইকেটের কথা আপনি যেটা বলেছেন যে উইকেটটা মিরপুরের উইকেট আপনি জানেন যে টিপিক্যালি কেমন হয়, তবে আমার কাছে মনে হয় উইকেটটা বেশ ভালো ছিল। উইকেটটা যদি মোটামুটি ভালো না থাকতো তাহলে কিন্তু এরকম শুরু বাংলাদেশ পেতো না। এবং এই ধরনের পিচে এই ধরনের উইকেটের শুরুটাই কিন্তু কঠিন থাকে, এর পরবর্তীতে যা ব্যাটাররা করেছে এটা আসলে এক কথায় আপনি কি বলবো, উইকেট ছুড়ে দিয়ে এসছেন সবাই, আপনি রান আউট হয়েছে, যেভাবে আপনি দেখেন মুস্তাফিজ এবং তানভীর একটা রান আউট বেঁচে গেছেন, বাংলাদেশের হাস্যরস ব্যাটাররা তৈরি করেছেন, জিম্বাবুয়ের ফিল্ডাররাও তেমনি হাস্যরস তৈরি করেছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমার মনে হয় উইকেটের দোষারোপ করে কোনো লাভ নেই, এটা পুরোটা দায় ব্যাটারদের নিতে হবে। জিম্বাবুয়ের এই বোলিং লাইন আপের বিপক্ষে যদি আপনি এই ধরনের কন্ডিশন, আমার মনে হয় এটা অবশ্যই 170 থেকে 80 রানের উইকেট ছিল। বাংলাদেশ যদি এই ম্যাচ আউটস্ট্যান্ডিং বোলিং করে জিতেও যায়, বাংলাদেশ দলকে কোনো রকম বাহাবা দেওয়ার কোনো সুযোগই নেই। একদমই তাই। হাসিনুর, সৌম্য সরকার কি এই ইনিংসের মাধ্যমে বিশ্বকাপ দলে তার জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন? আপনার কি মনে হয়? সৌম্য সরকার আসলে আমার মনে হয় না যে এই ইনিংস দিয়ে পাকাপোক্ত করে ফেলেছেন। আমার বিশ্বাস তিনি আগে থেকে তার জায়গা পাকা ছিল। সেটা শুধু টি-20 ওয়ার্ল্ড কাপ না, গত কিছুদিন ধরেই চান্দিকা হাথুরু সিংয়ে বিশেষ করে রিটার্ন হওয়ার পর কোচের একটা ডিমান্ড ছিল, এবং তিনি কিন্তু আস্থার প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ড সফরেও ভালো খেলেছেন, এবং আমার মনে হয় টি-20-র চেয়ে ওয়ানডেতে তিনি বেশি ভালো খেলেছেন। কিন্তু তারপরেও বাংলাদেশের বাকি ব্যাটারদের যে ফর্ম, আমার মনে হয় না সৌম্যকে নিয়ে ডাউট ছিল কোনো ধরনের, যে সৌম্যকে এই ম্যাচ বা আরেক ম্যাচ প্রমাণ করে দলে জায়গা পেতে হবে। যেটা প্রমাণ করা ছিল সৌম্য, সেটা হলো তার ম্যাচ ফিটনেসটা কেমন আছে। তিনি যেহেতু একটা লম্বা ইঞ্জুরিতে পড়েছিলেন, সেই শ্রীলঙ্কার সাথে ফিল্ডিং করতে গিয়ে যে হাঁটুতে চোট পেলেন, সেই ইঞ্জুরির পর কিন্তু কম্পিটিটিভ ম্যাচ তিনি এই সিরিজ দিয়েই খেলছেন, এবং তার ব্যাপারে দল কতটা সিরিয়াস, তিনি ইঞ্জুরিতে থাকার পরেও কিন্তু চট্টগ্রাম পর্বের প্রথম 3 ম্যাচে তিনি দলের সঙ্গে ছিলেন, অনুশীলন করেছেন আলাদাভাবে। তাকে তার ফিটনেস নিয়ে যেমন কাজ করা হয়েছে, তার ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে। অবশ্যই শুরুটা একটু শেকি ছিল সৌম্যর, সেটা হতেই পারে, তিনি অনেকদিন পর এরকম একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে নামছেন, একটু নার্ভাসনেস বা একটু জড়তা থাকবে, কিন্তু ক্রমান্বয়ে তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। তিনি আরও একটু আগ্রসী হওয়ার সুযোগ থাকতেন, কিন্তু এই বেনিফিট অফ ডাউটটা আমি তাকে দেবো, যেহেতু তিনি অনেকদিন কম্পিটিটিভ খেলার বাইরে আছেন। আমার মনে হয় তিনি কোপ আপ করতে পারবেন, এবং খেলাটা যেহেতু আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে চাচ্ছেন দেশের বাইরে, যদি কন্ডিশনটা একটু বাউন্সি হয়, আইসিসি ইভেন্টে যেমন হয়, এটা কিন্তু সৌম্যর জন্য ফেভারেবল কন্ডিশন ধরা হয়। হাঁটুর নিচে হঠাৎ করে বল নেমে গেলে, লো হয়ে গেলে সৌম্য সেই সব উইকেটে ভালো পারফর্ম করতে পারেন না, আমরা জানি। তো আমার মনে হয় অবশ্যই সৌম্য ভালো খেলেছে, তাকে ক্রেডিট দিতেই হবে, কিন্তু তিনি এই 2 ম্যাচে ব্যর্থ হলেও আমার মনে হয় বিশ্বকাপে তার জায়গা নিশ্চিত ছিল। হাসানুর, সঞ্জনার প্রশ্নটাকে আমি আর একটু স্পেসিফাই করে যদি জিজ্ঞেস করি, সৌম্যর এই ইনিংসটা ডেফিনেটলি টপ 15-এর জায়গা নিয়ে তো কোনো সমস্যার জায়গা নেই। আসলে বাংলাদেশে প্লেয়ারই 18, 19, 20 জন, 15 জন থাকবেন কারা সেটা আমরা জানি, কিন্তু সেরা 11-তে লিটন কুমার দাসকে অটোমেটিক চয়েস ছাড়াও যে কম্বিনেশন গড়া যায়, টপ অর্ডার আজকে সেরকম একটা বার্তা দিচ্ছে কিনা?
হ্যাঁ, সেটা অবশ্যই বার্তা দিচ্ছে। সেই বার্তা দেওয়ার কারণেই কিন্তু লিটনকে ড্রপ দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় না এই ড্রপে এই যে লিটন দাস বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে যাবেন সেটা নিশ্চিত হয়ে গেছে। কেননা আপনি একটা দেখেন, আমাদের বিকল্প নেই। আপনি এর বাইরে কি এখন হঠাৎ করেই আপনি কাকে নিয়ে আসবেন? পারভেজ ইমনকে নিয়ে আসবেন? সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। আবার আর আপনি শুধু প্লেইং 11 না, তো বিশ্বকাপের স্কোয়াড হবে যারা রিজার্ভ বেঞ্চেও থাকবেন। আপনার জাকির আলী অনেকের কিন্তু একজন ব্যাকআপ উইকেট কিপার আপনার স্কোয়াডে নেই। আপনার লিটন কিন্তু যদি জাকির ইনজুরিতে পড়ে, আনফর্চুনেটলি সেটা তো যে কোনো সময় হতে পারে, তখন উইকেট কিপিংটা কে দাঁড়াবে? এমন কেউ নেই যে পার্ট টাইম উইকেট কিপিং করে থাকেন। তো লিটন কিন্তু অনেক ক্ষেত্রেই তার প্রয়োজনীয়তা অনুভব হয়ে গেছে। আবার লেফট রাইট কম্বিনেশন বাংলাদেশ দল খুব বিষয়টা মানে, বিভিন্ন প্রতিপক্ষের যখন বাহাতি ব্যাটার থাকবে, ডানহাতি বোলার বাহাতি বলার কম বেশি আধিক্য থাকবে, সেই অনুযায়ী তখন কিন্তু বাহাতি কম্বিনেশনটা বাংলাদেশ দল খুব করে চায়। সেক্ষেত্রেও মাঝে মাঝে লিটনের প্রয়োজনীয়তা আসতে পারে। তবে আমার মনে হয় না লিটনকে বিশ্বকাপ স্কোয়াড থেকে তার জায়গা অনিশ্চিত হয়ে গেছে। অবশ্যই ডাউট আছে তিনি যে ধরনের ফর্মে আছেন, নির্বাচকরা একটা কঠিন সিদ্ধান্ত নিতেও পারে, এবং যদি নিয়ে থাকে আমার মনে হয় দর্শকরা সাধুবাদই জানাবেন তার উপর যে ধরনের বিরক্ত হয়েছেন টাইগার ভক্তরা। তবে এটা একটা, আপনি ঠিক বলেছেন, এটা একটা বার্তা যে লিটনকে ছাড়াও 11 করার বিষয়টা বাংলাদেশ দল এখন চিন্তা করছে, এবং চিন্তা করার সময় এসে গেছে। যে লিটন যে ধরনের ফর্মে আছেন তাকে তিনি স্কোয়াডে তার প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু তিনি প্লেইং 11-এ অনিবার্য সেটা তো হতে পারে না। কেউ অফ ফর্মে থাকলে তাকে ছাড়াই প্লেইং 11 চিন্তা করতে হবে। আপনি এই মুহূর্তে যদি লিটনের ব্যাকআপ আপনি লিটনকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু একজন আপনার উইকেট কিপার প্লাস ব্যাটার চিন্তা করতে হবে। আপনি টপ অর্ডারে অন্য কাউকে ভাবলেও আপনাকে আরেকটা জায়গায় একজন উইকেট কিপারকে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার কোথাও ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি চিন্তা করে দেখেন, সোহান লিটন বা মুশফিক লিটন, দুইটা উইকেট কিপার কিন্তু সবসময় একটা দলে থাকে, একটা স্কোয়াডে স্ট্যান্ডার্ড যে একটা প্র্যাকটিস হয়। খেলাটা যদি ঢাকায় হতো বা বাংলাদেশে হতো তখন কিন্তু পরিস্থিতিটা ভিন্ন ছিল। আপনি ইউএসএতে যাবেন, ভিসা প্রক্রিয়া আছে, হঠাৎ করে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, টিম এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়া, আমার মনে হয় সেই জন্য লিটন স্কোয়াডে গুরুত্বপূর্ণ। তবে লিটনকে ছাড়া একাদশ যে চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট, সেটাকে কিন্তু সাধুবাদ দিতে হবে। হাসানুর, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টি-20 বিশ্বকাপে সেরা দলটি নিয়েই যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা টাইগার সমর্থকদের। আগামী মাস থেকেই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠছে এবারের আসরের। বিশ্বকাপ মিশনের আগে নিজেদের প্রস্তুতির স্বার্থে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। ভক্তরাও মুখে আছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে পুরো দেশ তাকিয়ে থাকবে বলে আশা সমর্থকদের। পাশাপাশি তারা বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন লিটন, মুস্তাফিজদের নিয়েও। পুরো বাংলাদেশ টিমের প্রতি মানে যে আস্থাটা না থাকে, এক সাকিব আল হাসানের প্রতি তার চেয়ে বেশি আস্থা থাকে। লিটন অবভিয়াসলি ভালো খেলে, ওর কাছ থেকে আমরা আশা করি অবশ্যই সে ভালো খেলবে, এটা আমাদের প্রত্যাশা। লিটন তো ভালোই খেলে, লিটনই ভালো। তার মধ্যে আমাদের মানে ব্যাটিং র্যাঙ্কসে আমাদের প্লেয়ারগুলো যেমন মাহমুদুল্লাহ ভাইকে অনেক নিচে নামানো হয়, সেজন্য মাহমুদুল্লাহ ভাইকে যদি একটু সামনের দিকে আনা হয় তাহলে 4 অথবা 5-এ 100% আশাবাদী আমরা মুস্তাফিজুরকে নিয়ে। আমরা আগে থেকেই অনেক স্বপ্ন দেখি, আর যে যখন থেকে সে দলে চান্স পেয়েছে তখন থেকে একটা পর একটা পারফর্ম দেখা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা হচ্ছে ব্রায়ান চার্লস লারার, এবং সেটা 400 রানের। লারা সে 400 রানের বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারেন ভারতীয় ব্যাটার ইয়াশাবি জয়সওয়াল, এমন পূর্বাভাস ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট ব্রায়ান চার্লস লারার। 20 বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে তার গড়া এই কীর্তি আজও অমলিন। জয়সওয়ালের শেখার আগ্রহ দেখেই তাকে নিয়ে এমন প্রত্যাশা লারার। রেকর্ড ভাঙা গড়ার খেলা মানেই ক্রিকেট। এখন পর্যন্ত অনেক রেকর্ড ভেঙে গেলেও 2 দশক ধরেই অক্ষত আছে ব্রায়ান লারার রেকর্ড। সেই নজির আজও ভাঙতে পারেননি কেউ। এখনও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে তাজা ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রায়ান লারার অপরাজিত 400 রানের সেই ইনিংস। মর্যাদা ও মাহাত্ম্য বিবেচনায় এই রেকর্ড ক্রিকেটের আর 10টি রেকর্ডের উপরেই থাকে। এখন লারা ভাবছেন কে ভাঙবে তার এই রেকর্ড। 22 বছরের যশস্বী জয়সওয়ালকেই মনে ধরেছে ক্যারিবিয়ান কিংবদন্তির। আমার নজিরের কাছাকাছি যাওয়ার সুযোগ করে নিতে পারে যশস্বী, ওর সেই দক্ষতা আছে। মাত্র 9টি টেস্ট খেলেই 2টি দ্বিশত রান করেছে। প্রথম দিন থেকেই ওর ব্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল। গত বছর ওর সঙ্গে দেখা হওয়ার পরেই এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়ি। জয়সওয়ালকে নিয়ে লারার এমন স্বপ্নের পেছনে তার শেখার আগ্রহকেই মূলমন্ত্র হিসেবে দেখছেন এই উইন্ডিজ ব্যাটার। আইপিএল ম্যাচের পরে মধ্যরাতে আমার স্বদেশী এক বন্ধুর সঙ্গে রাজস্থান দলের হোটেলে ফিরছিলাম। যশস্বী সেই সময় আমার সঙ্গে দেখা করে নানা পরামর্শ নেয়। ভোর 4টা বেজে গিয়েছিল। ওর মুখে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ দেখিনি। ওর শেখার আগ্রহ আমাকে খুব খুশি করেছিল।
নিজে বাঁহাতি হওয়ায় অন্য বাঁহাতি ব্যাটারদের কদর একটু বেশি লারার কাছে। সেই প্রসঙ্গে উঠে আসে আরেক বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মার নাম। এই দুই ব্যাটারকে ভারতের ভবিষ্যৎ সম্পদ হিসেবে দেখছেন ব্রায়ান লারা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। আলোচনা করতে হবে, আসলে খুব জ্ঞানগর্ভ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে, গঠনমূলক আলোচনা করতে হবে। সেটার পেছনে অন্যতম বড় একটা কারণ আছে, তা হচ্ছে গত রাতের আগের রাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের যে সেমিফাইনালটা ছিল সেখানে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটেছে। একটা পেনাল্টি না, ওটা আসলে গোলকে ঘিরে, মূলত আসলে একটা গোলকে ঘিরে সেখানে অফসাইড হয়েছে কি হয় নাই, রেফারি কেন ভিএআর যান নাই, অনেক ধরনের ঘটনা ঘটে। কিন্তু এত সব ঘটনার মাঝে বেশ কিছু রেকর্ডও কিন্তু ঘটে ইউরোপীয় ফুটবলে, রাইট? সো একটা রেকর্ডের গল্পটা আমরা একটু বলতে চাই। ইউরোপীয় ফুটবলে 49 ম্যাচ অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। ইউরোপা লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে 2-2 গোলে ড্র করে তারা ভেঙেছে বেনফিকার 59 বছরের রেকর্ড। আসরে ফাইনালে তাদের প্রতিপক্ষ ইটালিয়ান ক্লাব আটালান্টা। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লেভারকুজেন খেলবে জার্মান কাপের ফাইনালেও। সব মিলিয়ে ট্রেবল জয়ী চোখ কোচ জাভি আলোনসোর। আগের রাতেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। নিজের সাবেক ক্লাবের কীর্তিতে উজ্জীবিত হয়ে জাভি আলোনসোর দলও গড়ল তেমনই এক প্রত্যাবর্তনের গল্প। ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে 97 মিনিটের গোলে রোমার সঙ্গে ড্র করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। 66 মিনিটে 2-0 গোলে পিছিয়ে পড়ার পর 82 মিনিটে ব্যবধান কমায় আত্মঘাতী গোলে। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে এগিয়ে থেকে তখনও ফাইনাল নিশ্চিত ছিল আলোনসো শিষ্যদের। কিন্তু শুধু ফাইনাল নয়, লেভারকুজেন ফুটবলারদের চোখ যে ছিল 59 বছরের পুরনো এক রেকর্ডে। শেষ পর্যন্ত সফল হয় তারা। 97 মিনিটের গোলে নিশ্চিত হয় 2-2 গোলের ড্র, আর তাতেই বেনফিকাকে টপকে টানা 49 ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে জার্মান ক্লাবটি। 6 দশক আগে টানা 48 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল বেনফিকা। আগামী 22 মে ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার মুখোমুখি হবে লেভারকুজেন। তার 3 দিন পর জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে আলোনসো শিষ্যরা। এর আগে জিতেছে বুন্দেসলিগ শিরোপা। সব মিলিয়ে ট্রিপল জয়ের হাতছানি ক্লাবটির সামনে। আমরা দারুণ খুশি আরও একটি ফাইনাল নিশ্চিত করতে পেরে। এক সপ্তাহের মধ্যে 2টি ফাইনাল খেলতে পারাটা হবে অবিশ্বাস্য। রোমার দ্বিতীয় গোলের পর আমরা নিজেদের জাত চিনিয়েছি, ছেলেদের চোখের দিকে তাকিয়ে জয়ের ক্ষুধা দেখেছি। এখনও 3টি ট্রফি জেতার সুযোগ আছে আমাদের। আমার দল 3টি ট্রফি জেতার যোগ্য। লিগের শেষ 2 ম্যাচে না হারলে অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে লেভারকুজেন। এখন দেখার অপেক্ষা জাভি আলোনসোর এই দল কোথায় গিয়ে থামে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। বাংলা ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে সাবেক। ইংরেজিতে এটাকে কি বলে? এক্স। এই যে এক্স কিংবা সাবেক ব্যাপারটা কিন্তু গঠনমূলক, কিছু কিছু ক্ষেত্রে ইন্সপিরেশনাল। কারণ ওই দেখা যায় রিলেশনশিপে সাবেক বা এক্স, কর্মক্ষেত্রে সাবেক বা এক্স, সবসময় থাকে না একটা দেখা দেওয়ার একটা তাড়না থাকে। ওকে, ঠিক আছে, তুমি একটা রিভেঞ্জ নেয়ার একটা তাড়না কাজ করতে থাকে। মানে ওইটা কম বেশি এক্সপিরিয়েন্স তো সবারই আছে জীবনে। তবে এক্ষেত্রে আরেকটা রিভেঞ্জের গল্প একটু বলতে চাই। সেটা হচ্ছে সাবেক দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে মুখিয়ে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। যোগ্য দল হিসেবেই ডর্টমুন্ড ফাইনালে এসেছে বলে মনে করেন তিনি। আগামী 1 জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি জুড বেলিংহামের কাছে স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি দিন। কারণ ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন এই ইংলিশ মিডফিল্ডার, সেটিও আবার তারই সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেই। বায়ার্নের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল। সাবেক দলের বিপক্ষে ফাইনাল খেলতে এখন মুখিয়ে আছেন বেলিংহাম। ওয়েম্বলিতে ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল বেশ অদ্ভুত লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না ফাইনালের জন্য মুখিয়ে আছি। নিজের সেরাটা দিয়ে দলের জন্য কিছু করতে চাই। দীর্ঘ 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ডর্টমুন্ড। যোগ্য দল হিসেবেই ডর্টমুন্ড ফাইনালে এসেছে বলে জানান বেলিংহাম। ডর্টমুন্ড ফাইনালে কারণ তারা এটির যোগ্য, আমরা ফাইনালে কারণ এটা আমাদের প্রাপ্য। প্রতিযোগিতার এই পর্যায়ে যারা এসেছে তারাই যোগ্য। আশা করি দারুণ একটি ম্যাচ হবে। আগামী 1 জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15তম শিরোপা জয়ের লক্ষ্যে নামবে রিয়াল। পাশাপাশি ট্রফিটি দ্বিতীয়বার জয়ের হাতছানি ডর্টমুন্ডের সামনে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।
মেহেদেরিয়ানের এই রিপোর্টটা যখন চলছে, আমরা টকব্যাকে আমাদের প্রডিউসারের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম জিম্বাবুয়ের মনে একটা উইকেটও গেছে ইন দ্য মিড টাইম, এবং সাকিব আল হাসান খুব সম্ভবত উইকেটটা নিয়েছেন। একটা রিভিউ আবার নিয়েছে এর মধ্যে। এখন এই যে রিভিউ নেওয়া, উইকেট নেওয়া, খেলা তো চলতেই থাকবে, বাট দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশ ভালো করুক বিশ্বকাপে, সেটাই তো প্রত্যাশা করি আমরা নাকি? সবার প্রত্যাশা এটাই থাকবে, তবে তার আগে সবচেয়ে বেশি যেটার জন্য দর্শকরা মুখে আছে বিশ্বকাপ স্কোয়াড, সেটা খুব শীঘ্রই দিয়ে দেবে বিসিবি, এমনটা তো প্রত্যাশা করাই যাচ্ছে। একটা ব্যাপার আছে, একটা কথা আছে, ওই যে ওই হারাধনের দুই ছেলে আলাল আর দুলাল, এখন বাংলাদেশ আর পাকিস্তান আলাল আর দুলাল, এখন পর্যন্ত তারা স্কোয়াডটা রিভিল করেন নাই। ব্যাপারটা হচ্ছে কি ঠিক এইরকম, যে কবে তারা সেটাকে রিভিল করবেন সেটা একটা দেখার বিষয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার কাছে মনে হয় যে এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।